প্রিয় ক্লাস 6 এর শিক্ষার্থীবৃন্দ। তো তোমরা সকলেই আশা করি ভালো আছো। তো আ তোমরা ইতোমধ্যে অনেকেই ক্লাস 6 এর যেই বইগুলো তোমাদের স্কুল থেকে দেয়া হয়েছে বা দেয়া হবে সেগুলো পেয়ে গিয়েছো। অনেকে হয়তো এখনো পাওনি কিন্তু তোমরা খুব শীঘ্রই বইগুলো হাতে পেয়ে যাবে। তো এতদিন তোমরা ক্লাস 5 পর্যন্ত প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছো। তো ওই প্রাইমারি স্কুল থেকে তোমরা যখন হাই স্কুলে উঠলে সবাই, তো তোমাদের কিন্তু আরো বইয়ের পরিমাণগুলো কিন্তু আগের চাইতে অনেক বেড়ে গিয়েছে এবং তোমরা নিশ্চয়ই এতগুলো বই সামনে দেখে খুব একটা ভয় পাওয়ার মতো অবস্থা তোমাদের সকলের। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আজকের যেই ভিডিওটি রয়েছে, আজকের ক্লাসটি ঠিক ক্লাস না, আজকে আমরা গল্পের মতো করে একটু দেখার চেষ্টা করব তোমাদের হাতে যেই বইগুলো স্কুল থেকে দেয়া হয়েছে, সেই বইগুলোতে আসলে কি জিনিস রয়েছে কিংবা কোন বিষয়গুলো বা গুরুত্বপূর্ণ যে বইগুলো রয়েছে সেই বইগুলোর কোন বিষয়গুলো আমরা এই যে আগামী ১ বছর পড়াশোনা করব, তো এই আগামী ১ বছরে আমরা কোন বিষয়গুলো পড়ব, তো সেই সম্পর্কে একটু ছোট্ট করে ধারণা হচ্ছে আমরা আজকের ক্লাসের মধ্য দিয়ে পাবো এবং তোমাদের এতগুলো বই দেখে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। আমরা একটু দেখার চেষ্টা করি যে বইগুলোর ভেতরে কি জিনিস রয়েছে বা হচ্ছে মোটা দাগে যে কোন জিনিসগুলা আমাদের একটু গুরুত্ব দিয়ে এই একটা বছর আমরা যখন পড়াশোনা করব তখন হচ্ছে একটু দেখতে হবে। তো ১ম এই আমরা শুরু করছি আমাদের যে বাংলা যে বিষয়টা রয়েছে, বাংলা বিষয়টার মধ্যে আমাদের কোন বিষয়টা হচ্ছে আমাদের কোন জিনিসগুলো হচ্ছে কোন গল্প কিংবা কবিতা রয়েছে। যেমন আমরা ছোটবেলায় কিন্তু সকলেই যে আমি বিশেষ করে যখন ছোট ছিলাম, তখন কিন্তু এই যে নতুন ক্লাসের পড়া শুরু হওয়ার আগেই যখন আমি বইগুলো পেতাম, তখন কিন্তু বইয়ের মধ্যে যে গল্প যেগুলো রয়েছে বিশেষ করে, সেই গল্প কবিতাগুলো কিন্তু আমি সবার আগে গিয়ে পড়ে ফেলতাম। তো এই বাংলার যে গল্পগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে সূচিপত্রের এই গল্পগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা গল্প যে কেবলমাত্র পড়ার আ জন্যই না বা পরীক্ষায় ভালো করার জন্যই না। তোমরা যদি সাহিত্য পড়তে চাও কিংবা হচ্ছে আমরা অনেকেই আউট বই বলি বা গল্পের বই বলি। তো এই যে গল্পগুলো যদি তোমরা পড়তে চাও তাহলে কিন্তু তোমাদের আলাদা করে এই গল্পগুলো পড়তে ভালো লাগার কথা। তো আমরা যদি দেখি যে কোন গল্পগুলো আমাদের এই যে সাহিত্য পাঠের যে চারুপাঠ বইটা রয়েছে, সেই চারুপাঠ বইটার মধ্যে রয়েছে। যেমন ১ম এ আমরা দেখতে পাচ্ছি সততার পুরস্কার নামে একটা আ গল্প দিয়ে হচ্ছে আমাদের বইটা শুরু হচ্ছে যেটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লিখেছেন। তিনি বহুভাষাবিদ এবং সততার পুরস্কার যেহেতু মোহাম্মদ শহীদুল্লাহ অনেক আগের দিনের লেখক। আমরা যখন বাংলা গ্রামার পড়ি, তখন কিন্তু আমরা প্রত্যেক ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই ২ জনের মধ্যে মতবিরোধ, তো সেটা আমাদের প্রত্যেক বইয়ের মধ্যেই থাকে। তো এই শহীদুল্লাহর লেখা 'সততার পুরস্কার' একটা গল্প দিয়ে শুরু হচ্ছে যেটা কিন্তু সাধু ভাষায় লেখা একটি গল্প। এবং তারপরেই রয়েছে বনফুল কিংবা বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা 'মিনু' গল্পটি এবং তোমরা কিন্তু এখন স্কুলের পড়ার জন্য না হলেও 'মিনু' যেই গল্পটা রয়েছে সেই গল্পটা যদি পড়ে ফেলো তাহলে কিন্তু তোমাদের অনেক মন খারাপ হবে যে ছোট্ট একটা গল্প, একটা বাচ্চা মেয়ের কথা বলছে কিন্তু তার জীবনটা কত দুঃখের। তারপরে নীলনদ আর পিরামিডের দেশ একটি ভ্রমণ কাহিনী রয়েছে। তোমাদের মধ্যে অনেকেই ঘুরে বেড়াতে পছন্দ করো। তো তোমরা যারা ঘুরে বেড়াতে পছন্দ করো তারা অবশ্যই নীলনদ আর পিরামিডের দেশটি এখনই পড়ে ফেলবে। কারণ এখানে মূলত মিশরে যখন লেখক ঘুরতে গিয়েছিলেন, তো ওই মিশরে তিনি কি দেখেছিলেন সেটা খুবই নিজের মতো করে এই ভ্রমণ কাহিনীতে তিনি লিখেছেন। তোলপাড়, তোলপাড় একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প। তো আমরা জানি যে বাংলাদেশের জন্মই হয়েছে একটি ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। এই রক্তক্ষয়ী সংগ্রামে আমাদের যেই পূর্বজরা ছিল বা আমাদের পূর্বপুরুষরা তারা যেভাবে যুদ্ধ করেছে, যেই ধরনের সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছে, সেটা এই গল্পটিতে রয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি 'আকাশ' একটি গল্প এবং 'আকাশ' গল্পটা হচ্ছে আব্দুল্লাহ আল-মুতির লেখার একটি বিজ্ঞান ভিত্তিক প্রবন্ধ। অর্থাৎ আমাদের বিজ্ঞানের বেশ কিছু তথ্যও কিন্তু তোমরা এই গল্পটি পড়লে জেনে যাবে। মাদার তেরেসা তিনি একজন আ সমাজসেবী কিংবা হচ্ছে নোবেল বিজয়ী সমাজসেবী। তো মাদার তেরেসার ক্ষেত্রেও তিনি কে ছিলেন, কোন ধরনের মানুষ ছিলেন, তিনি কি কাজ করে গিয়েছেন আমাদের জন্য, তিনি কেন নোবেল পেয়েছিলেন শান্তিতে, তো এগুলো আমরা এখানে পাবো। আমাদের লোকশিল্প কতকাল ধরে দুটোই হচ্ছে ২ টি প্রবন্ধ লোকশিল্পতে বাংলার আনাচে-কানাচে যে ধরনের লোকশিল্পগুলো অলরেডি হারিয়ে গিয়েছে কিংবা হচ্ছে এখনো আছে সেটার কথা বলেছে। আর কতকাল ধরে
এক্ষেত্রেও হাজার বছরের যে বাঙালি সংস্কৃতি, আমরা যে বাঙালি কিংবা বাংলাদেশী, তো আমাদের যে সংস্কৃতি সেটা হচ্ছে কতকাল ধরে যেই গল্পটি রয়েছে, প্রবন্ধটি রয়েছে মোর স্পেসিফিক্যালি সেখানে আমরা দেখতে পাবো। এখানে একটা আ ইন্টারেস্টিং একটা সংযোজন তোমাদের যে বইটা রয়েছে সেখানে ২০২৪ সালের পরে হচ্ছে আ এই গল্পটা তোমাদের বইয়ে এড করা হয়েছে। যে গল্পটার না প্রবন্ধটার নাম হচ্ছে 'কার্টুন, ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা।' তো এটা হচ্ছে ২৪ এর যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানে যে আমরা গ্রাফিতি দেখি রাস্তায়, তোমরাও হচ্ছে ২৪ সালের জুলাইয়ের পরে অনেক গ্রাফিতি এঁকেছো দেয়ালে। তো এই যে দেয়ালে যেই গ্রাফিতি গুলো আঁকা হয় ব্যঙ্গচিত্রের মতো করে কিংবা কার্টুন, এগুলো একেকটা আন্দোলনে কিভাবে আমাদেরকে স্পিরিটেড করে তোলে। তো এগুলো হচ্ছে আমরা এই যে নতুন গল্পটায় প্রবন্ধটায় পেয়ে যাবো এবং তোমরা দেখতে পাবে যে এখানে কিন্তু কোনো নির্দিষ্ট রাইটার বা লেখকের নাম নেই। এটা সংকলিত অর্থাৎ এই বইটা যারা সম্পাদনা করেছেন তারা অনেকে অনেক জায়গা থেকে মিলে এই যে প্রবন্ধটা সেটা হচ্ছে লিখেছেন। এরপরে বেশ কিছু কবিতা আমরা দেখতে পাচ্ছি। কবিতার ক্ষেত্রে 'জন্মভূমি' রবীন্দ্রনাথের লেখা কবিতা, 'সুখ' কামিনী রায়ের লেখা কবিতা, আমাদের 'মানুষ জাতি' ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথের লেখা কবিতা। আ কিংবা কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, তার লেখা 'ঝিঙে ফুল' আছে। তো এই প্রত্যেকটা কবিতাগুলোও কিন্তু খুবই মজার কবিতা। এর মধ্যে বেশ কিছু ছড়ার মতো কবিতাও রয়েছে যেমন আল মাহমুদের 'পাখির কাছে ফুলের কাছে।' তো এই কবিতাগুলো পড়লেও কিন্তু তোমরা বেশ মজা পাবে এবং মানে আমাদের পড়াশোনা ঠিক না। তোমরা যদি সাহিত্য বা হচ্ছে পড়ার বাইরে টেক্সট বুকও পড়তে চাও, সেক্ষেত্রে টেক্সট বইয়ের বাইরে আউট বইও পড়তে চাও, সেই ক্ষেত্রেও কিন্তু এই গদ্য কিংবা কবিতাগুলো পড়ে তোমরা অনেক তোমাদের কাছে ভাল লাগবে। তো ১ম পত্রের পর আমরা যদি যাই যে এই যে টেক্সট বইয়ের বাইরের যে আউট বইয়ের কথা বলছি যে আনন্দ পাঠের যেই জিনিসগুলো রয়েছে তোমাদের বইয়ের মধ্যে, আনন্দ পাঠ কিন্তু পুরোটাই খুবই মজার কিছু গল্প হচ্ছে তোমাদের এই আনন্দ পাঠ বইটার মধ্যে দেয়া। যেমন আমরা যদি দেখি কি রয়েছে? যে আলাউদ্দিনের ১ম এই রয়েছে 'সাত ভাই চম্পা'। 'সাত ভাই চম্পা' হচ্ছে ঠাকুরমার ঝুলি যিনি লিখেছিলেন। তো আমরা ছোটবেলায় সকলেই ঠাকুরমার ঝুলি পড়েছি কিংবা শুনেছি আমাদের বাবা-মা কিংবা হচ্ছে আমাদের দাদা-দাদি, নানা-নানিরা আমাদের ঠাকুরমার ঝুলির বেশ কিছু গল্প বলেছেন। যে এই দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার ইনি কিন্তু ঠাকুরমার ঝুলিতে যে গল্পগুলো ছিল সেগুলো হচ্ছে তিনি লিখেছেন এবং সেটারই একটা গল্প হচ্ছে 'সাত ভাই চম্পা'। আমরা জানি যে 'সাত ভাই চম্পা' যে রাজার ৭ টি ছেলে হয়, তার মধ্যে ১ টি মেয়ে থাকে। তাদেরকে হচ্ছে ২ যে রানী যারা হচ্ছে সুয়োরানী, দুয়োরানী যেই রানী একটু খারাপ সে হচ্ছে এই সন্তানদেরকে নিয়ে নেয়। তারপর হচ্ছে লুকিয়ে ফেলে। তো এই মজার কাহিনীগুলো আমরা আনন্দ পাঠের বইয়ের মধ্যে পাবো। হুমায়ূন আহমেদ আমাদের সকলেরই প্রিয় একজন রাইটার। তো তার লেখা 'আলাউদ্দিনের চেরাগ' কিংবা হালিমা খাতুনের 'আষাঢ়ের এক রাতে', 'মামার বিয়ের বরযাত্রী'। 'আদু ভাই' গল্পটা আবুল মনসুর আহমেদের খুবই ফেমাস একটা গল্প যে আমাদের সাথে অনেকেই হয়তো ২-৩ ক্লাস গ্যাপ দিয়ে বেশ কিছু বড় ভাইদেরকে তোমরা দেখতে পাবে। যেই বেশ কিছু স্কুলে থাকে। তো তারা প্রত্যেক স্কুলেরই কিন্তু খুবই মজার একটা ক্যারেক্টার কিংবা খুবই ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার এবং তাদের সাথে কিন্তু আমাদের বেশ একটা হৃদ্যতার সম্পর্ক তৈরি হয়ে যায়। তো এর ছাড়া মারমা রূপকথার একটি গল্প আমাদের বইয়ের মধ্যে রয়েছে, 'হলুদ টিয়া সাদা টিয়া' যেটা মাওচিং হচ্ছে সেই মারমা ভাষা থেকে সেটাকে বাংলায় রূপান্তর করেছেন বা বাংলায় অনুবাদ করেছেন। তো 'সুখী গাছের' গল্প আছে, 'অতিথি' আছে আর একটা নাটিকা আছে। নাটিকা বলতে আমরা কি বুঝি? নাটিকা বলতে নাটক, নাটকের যে ছোট ভার্সন যেটা হয় সেটাকে আমরা বলছি হচ্ছে নাটিকা। অর্থাৎ ছোট নাটক। তোমাদের স্কুলে তোমরা অনেক সময়ই দেখবে যে তোমাদেরকে নাটক করতে বলা হতে পারে। তখন কিন্তু তোমরা কয়েকজন বন্ধু মিলে এই ধরনের যে অমল ও দইওয়ালা যেই নাটিকাটা রয়েছে সেটা কিন্তু তোমরা অভিনয় করেও দেখাতে পারো। আরেকটা ভ্রমণ কাহিনীও রয়েছে মোহাম্মদ আব্দুল হাইয়ের যেটার নাম হচ্ছে 'বিলাতের প্রকৃতি'। বিলাত বলতে আমরা জানি ইংল্যান্ড কিংবা আমাদের যেই ইউনাইটেড কিংডম যেই বর্তমান দেশটি রয়েছে যুক্তরাজ্য। তো সেখানকার যে প্রকৃতি সেটা নিয়ে হচ্ছে এই ভ্রমণ কাহিনীটা লেখা। তো এরপরে বাংলা তো আমরা অনেক গল্প-টল্প করলাম। তো গল্পগুলো যে লেখা হয়েছে এই একেকটা সাহিত্য লেখার ক্ষেত্রে বেশ কিছু তো নিয়ম-কানুন হচ্ছে মেনেই কিন্তু আমরা একেকটা বাক্য লিখি, বাক্য সাজাই কিংবা হচ্ছে একটা অনুচ্ছেদ লিখি। তো এই নিয়মগুলো হচ্ছে চলে যাচ্ছে তোমাদের বাংলা ব্যাকরণ ও নির্মিতিতে যে বাংলা ভাষা, সেটা লেখার যে নিয়মগুলো রয়েছে কিভাবে ভাষার কোন নিয়মগুলো মেনে আমাদের কথা বলা উচিত,
কোন নিয়মগুলো মেনে আমাদের লেখালেখি করা উচিত এবং কোন নিয়মগুলো না মানলে সেটা ভুল হিসেবে গণ্য হবে। তো এই জিনিসগুলো আমরা ব্যাকরণ যখন পড়ব তখন বুঝতে পারবো। তো ব্যাকরণের শুরুতে আমাদের যেই বাংলা ভাষা নিয়ে একটা ধারণা দেয়া হয়েছে, ভাষা ও বাংলা ভাষায়। তারপর ধ্বনিতত্ত্বের মধ্যে যে ধ্বনি কি জিনিস, ধ্বনি থেকে আমরা শব্দে যাচ্ছি, রূপতত্ত্বে, শব্দ থেকে বাক্যে যাচ্ছি, বাক্যতত্ত্বে, বাক্যতত্ত্ব থেকে এই যে ধ্বনি, শব্দ, বাক্য এই ৩ টাই কিন্তু হতো না যদি না এর কোনো আলাদা অর্থ থাকতো। যেমন ধরো আমি কথা বলছি, আমার কথা থেকে তোমরা একটা অর্থ খুঁজে নিচ্ছ। তো এই অর্থ খুঁজে নেয়াটাকেই বলা হচ্ছে বাগর্থ এবং ভাষার যে ৪ টা অংশে ব্যাকরণ মূলত আলোচনা করা হয়। তো ভাষাকে ৪ টা অংশে হচ্ছে ব্যাকরণের যে আলোচনা সেটাকে হচ্ছে বিভক্ত করা হয়। তো অংশ ৪ টা কি, কি? ১ নম্বরে আছে ধ্বনিতত্ত্ব, ২ নম্বরে আছে রূপতত্ত্ব, ৩ নম্বরে আছে বাক্যতত্ত্ব এবং ৪ নম্বরে রয়েছে বাগর্থ। তো এই যে ৪ টা জিনিস, ৪ টা জিনিসই আমাদের জানা দরকার। তারপর আমাদের মধ্যে তোমাদের অনেকেরই বানান অনেক ভুল হয় এবং বানান ভুল হলে কিন্তু কেবলমাত্র বাংলাতেই যে নাম্বার কাটা যায় সে তেমনটা না। তোমাদের যে বিজ্ঞান বলো, ধর্ম বলো কিংবা সমাজ বলো, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো সব সাবজেক্টে কিন্তু বানান ভুল হলে তোমাদের নাম্বারগুলো অনেক কাটা যায়। তো এই বানান কিভাবে লিখতে হয়, কোন বানানটা কিভাবে শুদ্ধ করতে হয় সেই নিয়মটাও হচ্ছে আমরা এখানে পেয়ে যাচ্ছি। বিরাম চিহ্নের ব্যবহার কিংবা অভিধান বলতে আমরা কি বুঝি? এগুলো আমাদের ব্যাকরণের অংশ। ব্যাকরণের বাইরে নির্মিতিতে যেই বিষয়গুলো আমরা পড়ছি, অনুধাবনমূলক যেই আমরা একটা অনুচ্ছেদ পড়ে কি বুঝতে পারি? কিংবা সারাংশ সারমর্ম বড় একটা গদ্যের অংশ কিংবা একটা কবিতার অংশ পড়ার পরে আমরা কি বুঝি? ভাব সম্প্রসারণ ছোট্ট একটা ভাবকে আমরা একটা লাইন কবিতার ২ টো লাইন শুনে আমার কাছে কি মনে হয়? তো এগুলো হচ্ছে আমরা এখানে দেখি। আমি যদি আমার বন্ধু কিংবা কাউকে চিঠি লিখতে চাই, কিভাবে চিঠি লিখতে হয়? চিঠির শুরুতে কি লিখতে হয়? শেষে কি লিখতে হয়? সেটা পত্র রচনার মধ্যে আমরা পেয়ে যাব। অনুচ্ছেদ রচনার ক্ষেত্রে কোনো একটা বিষয় নিয়ে তুমি কি ভাবো? ওই বিষয়টা সম্পর্কে ওই বিষয়টা আসলে কি? যেমন ধরো এই যে ২১শে বইমেলা, যে ফেব্রুয়ারিতে যে প্রত্যেক বছর বইমেলা হয়, তো বইমেলাটা কোথায় হয়? কেন হয়? কবে থেকে এটা শুরু? তো এই বিষয়গুলো ভালোমতো একটা স্ট্রাকচার মেইনটেইন করে লেখা আমরা শিখব। অনুচ্ছেদ রচনা এবং প্রবন্ধ রচনা তো আমরা এর আগেও লিখেছি যে কোনো একটা বিষয় নিয়ে আমি যা কিছু জানি সেগুলো একেকটা পয়েন্ট বাই পয়েন্ট লেখার যে নিয়মগুলো, সেগুলো আমরা প্রবন্ধ রচনা পড়ার সময় বুঝতে পারব। তো বাংলা অংশটা আমরা দেখলাম। বাংলার পরেই চলে আসে হচ্ছে ইংরেজি এবং ইংরেজিতে আমাদের যেই বইটা তোমরা হাতে পেয়েছ তার নামটা হচ্ছে ইংলিশ ফর টুডে অর্থাৎ আজকের দিনে ইংরেজির যে বিষয়গুলা তোমাদের পড়তে হয় সেগুলোই হচ্ছে আমাদের ইংলিশ ফর টুডে তে রয়েছে। তো ইংলিশ ফর টুডে তে যেই বিষয়গুলো আমরা যদি সূচিটা দেখি কনটেন্ট এ কি আছে। তো আমাদের আ অনেকগুলো লেসন তোমরা দেখতে পাবা যে ৩৩ টা হচ্ছে লেসন হচ্ছে তোমাদের ইংরেজিতে আছে। তো এই লেসন গুলোর মধ্যে কি আছে? এই লেসন গুলোর মধ্যে ইংরেজিতে বেশ কিছু গল্প আছে, বেশ কিছু কবিতা আছে। কবিতার পাশাপাশি হচ্ছে তোমাদের বেশ কিছু প্রোজ যেটা সেটাও আছে। কিংবা এই গল্পগুলার বাইরে তোমাদের বেশ কিছু রূপকথার গল্পের মতো গল্প আমরা ছোটবেলায় যেই আ স্টোরি গুলা পড়ি, ঈশপের গল্প টাইপ কিংবা হচ্ছে আমরা বাংলায় যেরকম ঠাকুমার ঝুলি পড়েছি। তো এরকম প্রত্যেকটা গল্পেরই কিন্তু দেখবে যে আলাদা করে মোরাল কিংবা আলাদা করে থিম রয়েছে। তো এই থিম গুলোও কিন্তু আমরা এই যে টেক্সটে যে জিনিসগুলো রয়েছে সেগুলো পড়লে আমরা দেখে আ জানতে পারবো। যেমন আমাদের লেসন শুরুতেই গোইং টু আ নিউ স্কুল যে তোমাদের অনেকেই কিন্তু প্রাইমারি স্কুল পার হয়ে নতুন একটা স্কুলে ভর্তি হয়েছে হাই স্কুলে ক্লাস 6 এ। তো সেই ক্ষেত্রে নতুন স্কুলে যাওয়ার পর তোমাদের অনুভূতিটা কিরকম হয় বা হচ্ছে তুমি কি, কি জিনিস এক্সপেরিয়েন্স করো? তো সেগুলো কিন্তু ১ম টেক্সটাতে রয়েছে। তারপর কংগ্রাচুলেশনস, ওয়েল ডান কাউকে তুমি যখন গ্রিট করবে, কাউকে যখন তুমি শুভেচ্ছা জানাবে, তুমি কিভাবে শুভেচ্ছা জানাবে? কিংবা রেল স্টেশনে যাওয়ার পর তোমার কি মনে হতে পারে? তুমি তোমার যে অরিজিন, তোমার যে নেটিভ ভিলেজ কিংবা তুমি যেখানে বড় হয়েছো, যেখানে তুমি জন্মগ্রহণ করেছো। তো এই আ তোমাদের আশেপাশের যে ডে টু ডে লাইফ, আমাদের আশেপাশের যে ডে টু ডে লাইফ, তো এই ডে টু ডে লাইফ এর যে বিষয় আসে রয়েছে, সেই সবকিছু কিন্তু আমাদের ইংলিশ ফর টুডে যে বইটা রয়েছে, সেখানে খুবই সুন্দর করে গুছিয়ে দিয়ে দেওয়া হয়েছে। তো এই যে বাংলাতে যেরকম আমরা হচ্ছে গল্প কবিতা পড়ার পাশাপাশি ব্যাকরণও পড়েছি, ঠিক সেরকম ইংলিশের ক্ষেত্রেও কিন্তু আমাদের
ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন যে বইটা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের তোমরাও পেয়েছো অলরেডি, সেটাও কিন্তু আমাদের রয়েছে। তো ইংরেজির ক্ষেত্রে গ্রামারে যে টপিকগুলো আমরা পড়বো এই বছর কিংবা তোমাদের বইয়ের মধ্যে রয়েছে, সেগুলো যদি আমরা একটু দেখি, তো এই ক্ষেত্রে কিন্তু তোমাদের ইংরেজির ক্ষেত্রে খুব বেশি টপিক কিন্তু আমাদের নেই। আমরা শুধু দেখব যে পার্টস অফ স্পিচ অর্থাৎ আমরা বাংলায় যেরকম পদ প্রকরণ দেখেছি যে আ বা সেরকম ইংরেজিতে একটা সেন্টেন্সের মধ্যে কি পার্টস অফ স্পিচ রয়েছে। তারপর হচ্ছে টেন্স, কথা বলার সময় সময়ের যে ধারণা। আমি ইংরেজিতে যখন সেন্টেন্স লিখি তখন আমি সময়টাকে কিভাবে এক্সপ্রেস করছি প্রেজেন্টে নাকি পাস্টে নাকি ফিউচারে সেটা টেন্স পড়ার পর আমরা বুঝতে পারবো। আর্টিকেলের বেশ কিছু রয়েছে। আমরা জানি ৩ টা আর্টিকেল রয়েছে এ, অ্যান, দি। এর মধ্যে দি হচ্ছে ডেফিনিট আর্টিকেল, এ আর হচ্ছে অ্যান হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। তো এই আর্টিকেল গুলোর ব্যবহার কোথায় কিরকম? পজেসিভ প্রোনাউন যখন আমি ব্যবহার করছি, কিভাবে পজেসিভ এর ব্যবহার করতে হয়? কিংবা উম আ দি আইএনজি ফর্ম অফ ভার্ব অর্থাৎ আমরা প্রায়ই দেখি যে ধরো প্লেইং, তারপর হচ্ছে ওয়াকিং, ইটিং। তো এই ধরনের আইএনজি যুক্ত বেশ কিছু ভার্ব আমরা দেখি। তো ওই ভার্ব গুলো আসলে কোন ফর্মে থাকে? জেরান্ডে থাকে নাকি পার্টিসিপল এ থাকে? জেরান্ডের ক্ষেত্রে আমরা জানি যে জেরান্ড হলে সেটা নাউনের মতো কাজ করে। পার্টিসিপল হলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ কিংবা বিশেষণের মতো কাজ করে। তো আইএনজি যুক্ত ভার্ব গুলো কখন নাউনের মতো কাজ করে, কখন হচ্ছে অ্যাডজেক্টিভ এর মতো কাজ করে, এই জিনিসটা আমরা জানতে পারবো আইএনজি ফর্ম ভার্বের জেরান্ড পার্টিসিপল পড়লে। সেন্টেন্স কিভাবে ফর্ম করা হয়, সেন্টেন্স কত প্রকার, কি সেগুলোতে দ্বারা যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। তো এইগুলার দ্বারা কি বোঝায়, কোনটা কিরকম? এই জিনিসগুলো আমরা এই 6th চ্যাপ্টারের সেন্টেন্স পড়ার সময় আমরা জানতে পারবো। ইন্ট্রোডাক্টরি দেয়ার অ্যান্ড ইট অর্থাৎ হচ্ছে দেয়ার কিংবা ইট দিয়ে যখন আমরা সেন্টেন্স শুরু করছি তখন সেক্ষেত্রে আ আ সেখানকার ভার্বের ফর্ম গুলা কিরকম হবে সেটা আমরা এই চ্যাপ্টারে দেখতে পাবো। পাংচুয়েশন, ক্যাপিটালাইজেশন আমাদের অনেকেরই কিন্তু পাংচুয়েশন মার্ক বসাতে ভুল হয়। কিংবা শব্দের শুরুতে কোথায় ক্যাপিটাল লেটার ইউজ করব, কোথায় স্মল লেটার ইউজ করব এটা আমরা অনেকেই বুঝতে পারি না। তো এই চ্যাপ্টারটা পড়লে আমরা ওটা বুঝতে পারবো। কিংবা আমি যখন কম্পোজিশন পার্টের মধ্যে লেটার কিংবা ইমেইল কিভাবে লিখতে হয় কিংবা প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়, তো সেই বিষয়গুলো আমরা কম্পোজিশন পার্ট পড়ার সময় বুঝতে পারবো। অর্থাৎ আ গ্রামারের ক্ষেত্রে আমাদের গ্রামার এবং কম্পোজিশন দুটো পার্ট রয়েছে। বাংলাতে যেরকম ব্যাকরণ এবং নির্মিতি দুটো আলাদা করে পার্ট ছিল। এরপরে রয়েছে হচ্ছে আমাদের ম্যাথ সাবজেক্টটা নিয়ে আমাদের অনেকেরই অনেক ভীতি রয়েছে। যেমন আমি নিজেও ছোটবেলায় ম্যাথ করতে চাইতাম না কখনো। ম্যাথ দেখলেই সংখ্যা দেখলেই আমার গায়ে জ্বর আসতো। বাট তারপরও আমরা আ তুমি যদি একটু মনোযোগ দিয়ে পড়ো তাহলে কিন্তু ম্যাথ জিনিসগুলো খুবই ইজি এবং করতে খুবই মজা লাগে। যখন দেখবে যে আ উত্তরগুলো মিলে যাচ্ছে আমাদের যেই শেষে যে উত্তরমালা দেয়া রয়েছে, তুমি দেখবে যে এই প্রত্যেক চ্যাপ্টারে যে অঙ্কগুলো করা হয়েছে, করতে দিয়েছে তোমাদেরকে অনুশীলনীতে, ওই অনুশীলনীর অঙ্কগুলো করার পর যখন আ উত্তর যেটা তোমার আসবে সেটা যখন উত্তরমালার সঙ্গে মিলে যাবে তখন কিন্তু আমাদের অনেক ভাল লাগে। অনেকটা গেইমে যে পাজল সলভ করার যে বিষয়টা রয়েছে, সেই বিষয়টা কিন্তু আমরা আ এক্সপেরিয়েন্স করতে পারি। তো ম্যাথের ক্ষেত্রে বা গণিতের ক্ষেত্রে আমাদের যেই চ্যাপ্টার গুলো রয়েছে, শুরুতেই রয়েছে সংখ্যার যে ধারণা। স্বাভাবিক সংখ্যা বলতে আমরা কি বুঝি? ভগ্নাংশ বলতে কি বুঝি? স্বাভাবিক সংখ্যার মধ্যেও বেশ কিছু প্রকারভেদ থাকে, ভগ্নাংশের মধ্যেও বেশ কিছু প্রকারভেদ থাকে। সেগুলো আমরা এক্কেবারে ১ম চ্যাপ্টারে জানতে পারবো। তারপর অনুপাত এবং শতকরা অনুপাত অনুপাত বলতে রেশিও আমরা একেকটা জিনিসের অনুপাত কিভাবে করতে পারি, শতকরার হিসাব কিভাবে করতে হয়, পূর্ণ সংখ্যা বলতে কি বুঝায়, বীজগাণিতীয় রাশি অর্থাৎ হচ্ছে আমরা আলজেব্রা বলতে যেটা বুঝি, বীজগণিত রাশিতে আমরা কিভাবে সমীকরণ গঠন করতে পারি, সমীকরণগুলো কিভাবে ২ পাশে সলভ করতে হয় ইকুয়েশন গুলো। তারপর জ্যামিতিরও কিন্তু আমাদের ২ টো চ্যাপ্টার রয়েছে জ্যামিতির ক্ষেত্রে। জ্যামিতির যে মৌলিক ধারণা অর্থাৎ আমরা কিন্তু ক্লাস 6 তেই ১ম জ্যামিতির ধারণা পাচ্ছি। তো এই ক্ষেত্রে মৌলিক যে ধারণাগুলো রয়েছে আর ব্যবহারিক ক্ষেত্রে প্র্যাকটিক্যালি তুমি জ্যামিতি কিভাবে ব্যবহার করতে পারো, সম্পাদ্য, উপপাদ্য রয়েছে কিছু। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা এখানে দেখতে পাই। আর এর বাইরে স্ট্যাটিস্টিকস যেই জিনিসটা তথ্য এবং উপাত্ত
তথ্য এবং উপাত্তেরও কিন্তু আমাদের একটা চ্যাপ্টার রয়েছে। তো এই যে ম্যাথটা তুমি দেখতেই পাচ্ছ যে ম্যাথের চ্যাপ্টার কিন্তু তোমাদের খুব বেশি নেই। মাত্র ৮ টা চ্যাপ্টার এবং এই ৮ টা চ্যাপ্টারে যদি তুমি ভালোমতো করে ফেলতে পারো ম্যাথ, তাহলে কিন্তু ম্যাথে তুমি একেবারে পরীক্ষায় ১০০ তে ১০০ পেতে পারো। কারণ এখানে কিন্তু নাম্বার কাটার কোনো সুযোগ নাই। তো ম্যাথের পরে বিজ্ঞানের কিছু বিষয় যদি আমরা দেখি, তোমাদের যে বইটা তোমাদের কাছে রয়েছে। তো বিজ্ঞানের যেই আমাদের সূচিপত্রটা রয়েছে, তো সেখানে যদি আমরা দেখি তোমাদের এক্ষেত্রে ১৪ টা চ্যাপ্টার হচ্ছে তোমাদের বিজ্ঞান বইয়ের মধ্যে রয়েছে। তো ১ম চ্যাপ্টারে রয়েছে বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ। অর্থাৎ আমরা যখন পরিমাপ করি যেমন আমাদের তোমাদের তো অনেকেই কিন্তু তোমাদের আব্বু-আম্মুর সাথে বাজার করতে যাও। তো তখন দেখবে যে আমাদের আব্বু-আম্মুরা যখন কোনো কিছু কিনে, তখন কিন্তু কয়েকটা একক বলে যে হচ্ছে ধরো ১ কেজি চাল দেন কিংবা ২ লিটার তেল দেন। তো এই যে এককে যে লিটার কিংবা হচ্ছে কেজি, তো এই কেজির দ্বারা কি বুঝাচ্ছে, লিটার দ্বারা কি বুঝাচ্ছে কিংবা কয় কেজিতে কয় গ্রামে কয় কেজি হয় কিংবা কয় লিটার দিয়ে কয় লিটারের কয় ভাগে কত মিলিলিটার হয়। তো এই ধরনের প্রক্রিয়া কিংবা পরিমাপগুলো তোমরা ১ম চ্যাপ্টারে জানতে পারবে। ২য় চ্যাপ্টারটা হচ্ছে জীবজগৎ অর্থাৎ আমাদের আশেপাশে যেই আমরা তো কেবলমাত্র মানুষই পৃথিবীতে বসবাস করছি না। মানুষ ছাড়াও বেশ কিছু গাছপালা আমরা আশেপাশে দেখি। আমাদের অনেকেরই পোষা প্রাণী রয়েছে বিড়াল কিংবা কুকুর। তো তারা আমাদের আশেপাশে থাকে। এছাড়াও হাজার, হাজার প্রাণী, পশু-পাখি আমাদের আশেপাশে রয়েছে। তো তাদের সম্পর্কে একটা ধারণা তোমরা জীবজগতের যেই চ্যাপ্টারটা সেখানে হচ্ছে পাবে। তারপর উদ্ভিদ এবং প্রাণীর কোষীয় সংগঠন অর্থাৎ আমরা যে একটা মানুষ হিসেবে দাঁড়িয়ে রয়েছি, আমরা কিন্তু অনেকগুলো হাজার, হাজার কোষের সমষ্টি। তো এই কোষগুলা কি জিনিস সেই বিষয়ে আমরা একটা ধারণা পাবো। এরপরে মানুষের ছাড়া উদ্ভিদেরও কিছু বৈশিষ্ট্য রয়েছে। উদ্ভিদের গাছের যে বাহ্যিক বৈশিষ্ট্য সেগুলো হচ্ছে আমরা এখানে জানতে পারবো। সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ বলতে বোঝাচ্ছে গাছ আমরা তো জানি যে পশু কিংবা হচ্ছে মানুষেরা হচ্ছে খাবার মুখে চাবায়ে হচ্ছে খেয়ে থাকে। কিন্তু গাছপালা তো হচ্ছে ওভাবে খেতে পারে না। তো তারা কিভাবে খাদ্য উৎপাদন করে? তারা হচ্ছে সালোক সংশ্লেষণ যে প্রক্রিয়াটা সেটার মধ্য দিয়ে তারা খাদ্য উৎপাদন করে। সংবেদী অঙ্গ অর্থাৎ আমরা যখন কোনো কিছু বুঝি অর্থাৎ আমাদের ব্রেইন কিভাবে কাজ করে, আমরা হচ্ছে মুখ, হাত, আমাদের ত্বক কিংবা হচ্ছে চোখ, তো এই ধরনের বেশ কিছু অঙ্গ-প্রত্যঙ্গ যে ৫ টা যে সংবেদনশীল যে অঙ্গ রয়েছে আমাদের, তো এগুলোর সাহায্যে আমরা কোনো কিছু বুঝতে পারি বা আমরা কোনো কাজ করতে পারি। তো এই সংবেদী অঙ্গগুলো কি, কোনটা কি জিনিস, এটা হচ্ছে আমরা ৬ষ্ঠ চ্যাপ্টারে জানতে পারব। তারপরে পদার্থের বৈশিষ্ট্য কি, কি? কোনো কিছু মিশ্রণ বা হচ্ছে দ্রবণ কিভাবে করা হয়? আলো হচ্ছে সূর্য থেকে আসে, কত তরঙ্গে, কত গতিবেগে আসে? কিংবা গতি জিনিসটা কি? আমরা যখন হচ্ছে গতি কিভাবে পরিমাপ করা হয়? বল কিভাবে প্রয়োগ করা হয়? কোন, কোন যন্ত্র দিয়ে বলের পরিমাপ করা হয়? কিংবা পৃথিবী কিভাবে উৎপত্তি হলো? পৃথিবীর গঠন কিভাবে হলো? খাদ্য যে আমরা সুষম খাদ্য বলতে যেটা বুঝি সেটার প্রয়োজনীয়তা কিংবা পুষ্টি কিংবা পরিবেশের ভারসাম্য রক্ষা ক্ষেত্রে আমরা কি, কি কাজ করতে পারি? আমরা জানি যে জলবায়ু পরিবর্তনের কারণে আমরা পুরো পৃথিবীটাই এখন ঝুঁকির সম্মুখীন। তো সেই ক্ষেত্রে পরিবেশের বেশ কিছু জিনিসপত্র আমরা বিজ্ঞান বইটা যখন পড়বো তখন হচ্ছে আমরা জানতে পারবো। তো এরপরে আরেকটা মজার একটা বই আমাদের সকলেই আমরা পেয়েছি বা হচ্ছে পাবো সামনে সেটা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে যে বইটা আমাদের মধ্যে রয়েছে আমরা অনেকেই হচ্ছে এটাকে সমাজ বই বলতেও পছন্দ করি। তো সমাজ বই কিংবা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে আ এখানেও খুব বেশি চ্যাপ্টার কিন্তু আমাদের নেই। ৮ টা চ্যাপ্টার হচ্ছে রয়েছে এবং এই ক্ষেত্রে কি, কি জিনিস আমাদের আমরা পড়বো? আমরা হচ্ছে ১ম এই দেখব যে সমাজ বিবর্তনের ইতিহাস। অর্থাৎ আজকে যে আমরা একবিংশ শতাব্দীতে যে ২০২৬ সালে বসবাস করছি, এই ২০২৬ সাল তো হচ্ছে একবারই আসেনি যে আ ১, ২, ৩, ৪ করে, করে ২০০০ বছর পার হওয়ার পরে আমরা আজকের পৃথিবীতে দাঁড়িয়ে আছি। কিংবা এর আগে সাল গণনা শুরু হওয়ার আগেও কিন্তু পৃথিবীতে অনেক ঘটনা ঘটেছে। তো এই যে সমাজগুলো কিভাবে আজকের পর্যায়ে আমরা আসলাম,
তার একটা ছোট্ট করে ইতিহাস আমরা ১ম চ্যাপ্টারে জানবো। এরপরে সমাজের ইতিহাস জানার পরে বাংলাদেশ যে রাষ্ট্রতে আমরা বসবাস করছি, আমরা সকলেই বাংলাদেশী, বাংলাদেশের নাগরিক। তো আমাদের বাংলাদেশের ইতিহাসটা আমরা ২য় চ্যাপ্টারে জানার চেষ্টা করব। তারপরের চ্যাপ্টারে আমরা দেখব যে বাংলাদেশের সংস্কৃতি ও সমাজ। যে ইতিহাস জানার পর আমাদের সংস্কৃতি বা সমাজের ক্ষেত্রে যেই মানুষেরা বাংলাদেশে বসবাস করে তারা আসলে সংস্কৃতি বলতে কি বোঝে? আমরা যা করি তাই হচ্ছে সংস্কৃতি। অর্থাৎ বাংলাদেশের মানুষ সারাদিন কি কাজ করে, কি ধরনের পোশাক পরে, কি ধরনের খাবার খায়, এই জিনিসগুলো আমরা ৩য় চ্যাপ্টারে জানার চেষ্টা করব। ৪র্থ চ্যাপ্টারে গিয়ে বাংলাদেশের অর্থনীতির মধ্যে কি রয়েছে, বাংলাদেশের অর্থনীতি কিভাবে ফাংশন করে। আমরা জানি বাংলাদেশের অর্থনীতি এখনো প্রধানত কৃষি নির্ভর। কৃষির পাশাপাশি শিল্প খাতের যেমন তৈরি পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতির একটা বড় চালিকা শক্তি। তার পাশাপাশি বেশ কিছু সেবাধর্মী কাজও বাংলাদেশের মানুষেরা করে থাকে। তারপর বাংলাদেশ এবং বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের কি আ অধিকার রয়েছে, কি দায়িত্ব কর্তব্য রয়েছে, সেটা আমরা ৫ম চ্যাপ্টারে জানবো। ৬ষ্ঠ চ্যাপ্টারে বাংলাদেশের যে পরিবেশ, তো এই পরিবেশ নিয়ে আমরা একটা ধারণা পাবো। ৭ম চ্যাপ্টারে শিশুর বেড়ে ওঠা এবং প্রতিবন্ধকতা এই নিয়ে একটা আইডিয়া হচ্ছে আমাদেরকে দেয়ার চেষ্টা করা হয়েছে। অর্থাৎ আমরা যখন বেড়ে উঠি আমাদের আশেপাশে যে বন্ধু-বান্ধব আমরা স্কুলে যাই কিংবা কোচিং এ যাই কিংবা হচ্ছে আমরা আমাদের আ যে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন তো তাদের সকলের সাথেই কিন্তু আমরা ছোটবেলা থেকে বেড়ে উঠি। তো এই তাদের সকলের সাথে আমাদের এক ধরনের সম্পর্ক তৈরি হয়ে যায়। এই যে সমাজের বিভিন্ন মানুষের সাথে এক ধরনের সম্পর্ক তৈরি হওয়ার যে প্রক্রিয়া সেটাকেই বলা হচ্ছে সামাজিকীকরণ এবং এটা তো আমরা জানি যে আমরা সমাজের সকল মানুষের সাথে এইভাবে বিভিন্ন ধরনের সম্পর্ক তৈরি করছি। কিন্তু কিছু মানুষ রয়েছে যারা হচ্ছে এই ধরনের তাদের বেশ কিছু প্রতিবন্ধকতা থাকার কারণে এই ধরনের স্বাভাবিক সম্পর্ক তারা তৈরি করতে পারে না। তো এই ধরনের মানুষজনের সাথে আমাদের আচার-আচরণ কিরকম হওয়া উচিত? এই ধরনের বন্ধুদের সাথে আমরা কি ধরনের ব্যবহার করব? এই ধরনের একটা আ গাইডলাইনই কিন্তু আমাদের ৭ম চ্যাপ্টারে দেয়া রয়েছে। আর একদম ৮ম যে চ্যাপ্টারটা লাস্টে রয়েছে বাংলাদেশ এবং আঞ্চলিক সহযোগিতা। অর্থাৎ আমরা জানি যে পৃথিবীতে বাংলাদেশ ছাড়াও তো আরো বেশ কিছু দেশ রয়েছে। তো ওই সকল দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক কিরকম কিংবা তাদের সাথে বাংলাদেশ কোন ধরনের সহযোগিতা করে। আমরা জানি আমাদের যে দক্ষিণ এশিয়ার যে সার্ক যেই আ একটা আঞ্চলিক সহযোগিতা সংস্থা সেটার তৈরি কিন্তু হয়েছিল বাংলাদেশ ছিল সেটার উদ্যোক্তা রাষ্ট্র। তো এই ধরনের যে জাতিসংঘ কিংবা আঞ্চলিক সহযোগিতা সংস্থার সাথে কি ধরনের সম্পর্ক রয়েছে সেটা হচ্ছে আমরা আ লাস্টের চ্যাপ্টারটা পড়লে বুঝতে পারবো। এবং আমাদের সর্বশেষ যেই বইটা নিয়ে আমরা আলোচনা করব আজকে, সেটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি যে আমাদের অনেকেরই কিন্তু মানে হাতে ফোন না থাকলে আমরা হচ্ছে কোনো কাজই করতে পারি না। সারাদিনই আমরা কোনো না কোনো ধরনের হয় ফোন নয় ল্যাপটপ না হলে হচ্ছে পিসি, কম্পিউটার তো এগুলোর সাথেই আমাদের সারাটা দিন কাটে। তো এই যে ডিজিটাল পৃথিবীর যেই যুগে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তিগুলো সম্পর্কে আমরা একটা ধারণা পাবো এই বইটা পড়লে। তো এই বইয়ের মধ্যে কি জিনিস রয়েছে? আমাদের ৫ টা মাত্র চ্যাপ্টার হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বইটার মধ্যে রয়েছে এবং বইটা তোমরা তোমাদের যাদের কাছে রয়েছে তোমরা দেখবে যে খুবই ছোট সাইজের একটা বই। তো কি জিনিস রয়েছে? ১ম এই তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে একটা পরিচিতি দেয়া রয়েছে যে কোন প্রযুক্তি আমাদের আশেপাশে রয়েছে? সর্বপ্রথম কম্পিউটার কে আবিষ্কার করলো? কিভাবে কম্পিউটারের আবিষ্কার হলো? কিংবা কিভাবে আজকের দিনে যে আমরা টেকনোলজির মধ্যে চারদিকেই হচ্ছে আমরা যত ধরনের সব ধরনের টেকনোলজি। তো এই জিনিসগুলা কিভাবে শুরু হলো বা কিভাবে এত প্রসার লাভ করলো? এটা আমরা ১ম চ্যাপ্টারে দেখতে পাবো। ২য় চ্যাপ্টারে তথ্য যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতিগুলো কিভাবে কাজ করে সেটার একটা ধারণা আমরা ২য় চ্যাপ্টারে পাচ্ছি। ৩য় চ্যাপ্টারে গিয়ে তথ্য যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার কিভাবে করা যায় সেটা আমরা জানতে পারবো। অর্থাৎ মানে যেকোনো কিছুরই কিন্তু ভালো দিক, মন্দ দিক দুটো দিকই রয়েছে এবং আমরা এটাকে ভালো দিকে ব্যবহার করব নাকি মন্দ দিকে ব্যবহার করব এটা কিন্তু পুরোপুরি আমার স্বাধীনতা অর্থাৎ আমার সিদ্ধান্ত। তো এই ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি আমরা কিভাবে নিরাপদে আমাদের ভালোর জন্য আমরা ব্যবহার করতে পারি সেটা আমরা ৩য় চ্যাপ্টারে জানতে পারবো।
চতুর্থ চ্যাপ্টারে ওয়ার্ড প্রসেসিং বা ওয়ার্ড প্রসেসর আমাদের পিসি বা কম্পিউটারে অনেকেরই মাইক্রোসফট ওয়ার্ড রয়েছে। আমরা অনেকেই টাইপ করে দেখেছি। তো এই ওয়ার্ড প্রসেসিং কিভাবে কাজ করে সেটা আমরা চতুর্থ চ্যাপ্টারে জানতে পারবো এবং পঞ্চম চ্যাপ্টারে গিয়ে আমাদের আজকের দিনে তোমাদের মানে আমরা যখনই কোনো কিছুর অর্থ জানি না বা কোনো কিছু সম্পর্কে আরো বেশি জানতে চাই তখনই কিন্তু আমরা ইন্টারনেটে গিয়ে সেটাকে গুগল করি বা সেটা নিয়ে সার্চ দেই। তো এই যে ইন্টারনেট কিভাবে কাজ করে, কিভাবে ইন্টারনেট আসলো পৃথিবীতে, তো এই বিষয়গুলো কিন্তু আমরা আমাদের যেই লাস্ট চ্যাপ্টারটা রয়েছে ইন্টারনেট পরিচিতি, সেখানে গেলে আমরা জানতে পারবো। তো এই ছিল আমাদের মোটামুটি আজকের যেই আ লেক আ আজকের যেই ক্লাসটা ঠিক বলব না, আজকের যেই আ গল্প করার যে সেশন, যে পরিচিতি সেশন, তো আজকে আমরা আমাদের যেই বইগুলো আমরা পড়বো সারা বছর ধরে, যে বইগুলো তোমাদের স্কুল থেকে দেয়া হয়েছে, সেই বইগুলো আসলে কি জিনিস, কিভাবে কি জিনিস রয়েছে ওই বইগুলোর ভেতরে, সেগুলো হচ্ছে আমরা মোটামুটি দেখলাম। অর্থাৎ মানে আমরা তো বই নিয়ে ১ম এই পড়া শুরু করে দিব না। আমাদের ১ম এ তো একটু উল্টে-পাল্টে দেখব যে মানে বইটার ভেতরে আছে কি? তো যদি আমরা যখন জানবো যে এটার মধ্যে এই জিনিস রয়েছে তারপরে না আমরা আস্তে ধীরে পড়া শুরু করব। তো আমাদের কোনো তাড়া নেই। আমরা জাস্ট একটু জানলাম যে আমাদের ক্লাস 6 এ যে বইগুলো তোমাদেরকে দেয়া হয়েছে, সেই বইগুলোর সূচিপত্রের ভেতরে যে কোন গল্প বা কবিতা বা কোন জিনিসপত্র আমাদের বইগুলোর মধ্যে রয়েছে এবং আমরা এই যে ১ বছর ধরে যেই বইগুলো পড়বো, সেই বইগুলোর মধ্যে কোন জিনিস রয়েছে এবং এগুলো কিভাবে পড়তে হবে। তো সেই বিষয়ে ছোট্ট একটা ধারণা আমরা দিলাম। এবং এর মধ্য দিয়ে তোমাদের নিশ্চয়ই এতক্ষণ ধরে তোমরা এতগুলো বই দেখে যারা খুবই ভয় পাচ্ছিলে যে এত বইয়ের মধ্যে এত জিনিস রয়েছে, কি আসলে রয়েছে এগুলোর মধ্যে? তো ওই ভয়টা আশা করি একটু হলেও তোমাদের কমেছে এবং আ আ তোমরা তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদের উদ্ভাসের পক্ষ থেকে প্রত্যেক বিষয়ের জন্যই তোমাদের হচ্ছে আলাদা করে এভাবে গাইডলাইন দেয়া হবে। আমরা আরো ক্লাস করব, আমরা আরো গল্প করব এবং এর মধ্য দিয়ে আমাদের যেই বিষয়গুলো একাডেমিকের জন্য বা আমাদের স্কুলের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো আমরা ১ বছরের মধ্যেই জেনে যাব এবং এই যে জানার যে আ পথযাত্রা, জানার যে জার্নি, এই জার্নিটাতে তোমরা আমাদের সঙ্গে ধৈর্য ধরে পাশে থাকবে এবং তোমাদের সকলের জন্য একটি শুভ ৬ষ্ঠ শ্রেণী বা শুভ ২০২৬ এর শুভকামনা জানিয়ে আমরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।